প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম ইমরান খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। দর্শক, পুলিশ বাহিনী সক্রিয় হয়ে ওঠায় ধীরে ধীরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে নানান ক্ষেত্রে অস্বস্তি এখনও রয়ে গেছে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ গেল 19 এপ্রিল নিজ ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আজ প্রায় 3 ঘণ্টাব্যাপী সংঘাত হয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে। বনানী গুলশানে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘটনায় রিকশা চালকরা সংঘাতে জড়িয়েছে স্থানীয়দের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয়েছে সেনাবাহিনীকে। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হলেও এখনও মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এখনও বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটছে। সব মিলিয়ে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার গঠনের 8.5 মাস পেরিয়ে গেলেও এখনও কেন স্বস্তি ফিরছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনা বিষয় স্বস্তি ফিরবে কবে, কিভাবে। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বাসদের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং লেখক ও সাংবাদিক মাহবুব কামাল। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে, অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনার বিষয়ে স্বস্তি ফিরবে কবে, কিভাবে। প্রথমে শুরু করতে চাই জনাব মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আপনি জানেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রায় 8.5 মাস পেরিয়ে গেল এবং এখনও নানা জায়গায় সংঘর্ষ লেগে আছে। এবং এই সপ্তাহে আপনি জানেন দুটি বড় ধরনের ঘটনা ঘটেছে, পলিটেকনিকের ছাত্ররা এবং আজকে একটি ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছু মিলে? দেখেন, আপনি তো 8.5 মাস বললেন, আমার একটা স্ট্রাইক করলো মাথায়। সেটা হচ্ছে যে 8ই অগাস্ট যখন এই গভর্নমেন্ট ফর্ম হলো, তখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেসব ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, উনি ব্যস্ততার কারণে ব্যাংকে যেতে পারেন নাই। 8.5 মাস পরে উনি যদি এখন ব্যাংকে যান, সব চেকগুলো বাউন্স করবে। কারণ আমরা ইতিমধ্যেই মাস দুয়েক আগে আমরা ব্যাংকগুলোতে বলে দিয়েছি যে একটা হ্যালুসিনেশনের মধ্য দিয়ে আমরা এই ব্ল্যাঙ্ক চেকগুলো দিয়েছিলাম, এইটা আপনারা ক্যাশ করবেন না। এই হলো অবস্থা। আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম 8ই অগস্ট। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, উনি বলছেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করবেন কালকে, উনি বলছেন। মানে কেন যে উনি এসব কথা বলেন আমার মাথায় ঠিক ধরে না। আমাদের একজন লেখক একসময় বলছিলেন যে বাংলাদেশ হচ্ছে সব সম্ভবের দেশ। আমি বলি কি না, উনি ভুল বলছেন। বাংলাদেশ আসলে বাগাড়ম্বরের দেশ। এবং আরেকটা কথা আমরা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটাও ভুল। শিক্ষা জাতির মেরুদণ্ড না, লজ্জাবোধ জাতির মেরুদণ্ড। একজন শিক্ষিত লোকের যদি লজ্জাবোধ না থাকে, সে কিছু করতে পারবে না। আবার অশিক্ষিতর যদি লজ্জাবোধ থাকে, সে অনেক কিছু করতে পারবে। দেখেন, কেন বলছি বাগাড়ম্বরের দেশ, কেন বলছি আপনি দেখেন, প্রথম থেকে দেখেন। যখন বন্যা হলো তখন আমরা শুনলাম যে 1000 কোটি টাকা আমরা পাবো, এটা বলা হয়েছিল। 1 টাকাও কিন্তু আসে নাই। তারপর ধরেন জুলাই ফাউন্ডেশন, এইটা বিশাল কিছু হবে, এই সেই ইত্যাদি। আহতরা চিকিৎসা পাচ্ছে না, আর্মি চিফকে বলতে হচ্ছে যে আমরা তোমাদের দায়িত্ব নিব, বলতে হয়েছে তাকে। মোদির সাথে যখন চিফ অ্যাডভাইজারের বৈঠক হলো, তখন আমরা শুনলাম যে হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না ইত্যাদি, এগুলি বলা হয়েছে। চিফ অ্যাডভাইজার দেশে আসার পরে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল। পাকিস্তানের সঙ্গে যখন এই যে পাকিস্তানের ফরেন সেক্রেটারি যখন কি বললো, আমরা কি বললাম, ক্ষমা চাইতে হবে, আমাদের পাওনা টাকা দিতে হবে, এক্সটেন্ডেড যে পাকিস্তানিদের ফেরত দিতে হবে। পাকিস্তান থেকে যে প্রেস বিজ্ঞপ্তি দিল, সেখানে এসব কোনো কথাই নাই। আচ্ছা, তারপর ধরেন যেমন রোহিঙ্গারা,
চায়না থেকে ফিরে এসে একটা উঠলো যে 1,00,000 কত হাজার রোহিঙ্গারা ফেরত যাবে ইত্যাদি। তখনই আমি বলছিলাম যে ফেরত যাবে না, এবং তখন বলছিলাম যে বিষয়টা তো এখন আর জান্তা সরকারের হাতে নেই, এটা এখন আরাকান আর্মির হাতে চলে গেছে। কারণ ঢুকতে গেলে তো রাখাইন দিয়ে ঢুকতে হবে, ওটা তো আরাকানদের দখলে অলমোস্ট সব কিছু। এটা কীভাবে যায়? নেগোশিয়েট করতে গেলে তো আরাকান আর্মির সঙ্গে করতে হবে। আরাকান আর্মি তো কোনো রিকগনাইজড অর্গানাইজেশন না, তাদের সাথে কী আলাপ হবে? রোহিঙ্গারা যায় নাই এবং যাবেও না। তারপরে ধরেন কতগুলো জিনিস না, মানে কেন এসব বলা হয় আমি কিছুই বুঝি না। এই যে ট্যারিফ দেওয়ার পরে যখন 3 মাসের জন্য স্থগিত করলো ট্রাম্প, তখন শোনা গেল একটা পত্রিকার রিপোর্টও হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চিঠির কারণে এই ট্যারিফ 3 মাসের জন্য স্থগিত হয়েছে। ভাবেন একবার আর কি, যেটা একটা ইউনিভার্সাল ডিসিশন ট্রাম্পের, হ্যাঁ, সেখানে নাকি আমাদের চিফ অ্যাডভাইজারের চিঠির কারণে। তারপর আমরা কি শুনছি, টাকায় ভেসে যাবে বাংলাদেশ, হ্যাঁ, এ তো কিছু কি হচ্ছে, মানে একটা জজবা ছিল, উনি বলেন নাই, একটা সমাজে ছিল যে মানে টাকায় ভেসে যাবে, এত বড় একটা পার্সোনালিটি। আমরাও ভাবছিলাম যে হ্যাঁ উনি ইত্যাদি। কি হলো, ইউএসএর ফান্ড সব জায়গায় বন্ধ হলো, বাংলাদেশেও বন্ধ হলো। তারপর ধরেন ওয়ার্ল্ড ব্যাংক কি এই 8.5 মাসে ওয়ার্ল্ড ব্যাংকের কি দিয়ে, IMF শর্ত দিয়ে বসে আছে, টাকা ছাড় করবে না ইত্যাদি। তো এই যে একটা অবস্থা, এবং ইভেন দেখেন এই যে বাগাড়ম্বর কেন বলছি, এই যে বিনিয়োগ সামিট হলো না, এই যে ইনভেস্টমেন্ট সামিট হলো, কত ইনভেস্টর আসলো, কত কিছু। আমি বলি কি জানেন, তারা আসছে আসলে একজন নোবেল লরিয়েটের সাথে হ্যান্ডশেক করতে এবং বাংলাদেশটাকে দেখতে। তারা কি কিছুই জানে না বাংলাদেশ সম্পর্কে? এখন যে অবস্থা চলছে, পলিটিক্যাল যে আনরেস্ট চলতেছে, সোশ্যাল যে আনরেস্ট চলতেছে, এই জায়গায় দেশি ইনভেস্টরই তো ইনভেস্ট করতে চাচ্ছে না। কতগুলি মেজর জিনিস আছে। আমার এই কথাটা আমি 2-3টা টক শোতে বলছি, আজকেও বলতেছি আপনাকে। কিছু কথা আছে না, রিপিট করতে হবে, উপায় নেই। আমার এক ছোট ভাই খুব ব্রিলিয়ান্ট, সে বলতেছে, একটা ডেইলি সানে সে একটা লিখছে যে 4টা বড় অবস্ট্যাকল আছে বিনিয়োগের ক্ষেত্রে। একটা হচ্ছে আনচেকড মবক্রেসি, 2 নম্বর হচ্ছে আনরিজলভ ব্যুরোক্রেসি, কারণ ব্যুরোক্রেসি এখনও ঠিকঠাক হয় না ইত্যাদি। 3 নম্বর হচ্ছে ডিক্লাইনিং FDI, 4 নম্বর হচ্ছে শাটিং ডাউন লোকাল ইন্ডাস্ট্রিজ। অনেকগুলো লোকাল ইন্ডাস্ট্রি শাট ডাউন হয়ে গেছে, বিশেষ করে গার্মেন্টস। এত বড় 4টা বড় ধরনের অবস্ট্যাকল। তারপরে ছোট ছোট তো আছেই, গ্যাসের দাম বাড়ানো হয়েছে 37%, তারপরে বিদ্যুতের সংযোগ, তারপর চাঁদাবাজি তো আছেই। চাঁদাবাজি তো কীরকম বাড়ছে আপনি নিজেও জানেন, সারা দেশে কীভাবে বাড়ছে চাঁদাবাজি। তারপর জমি অধিগ্রহণ থেকে শুরু করে, তারপরে টেবিলে টেবিলে দুর্বৃত্তরা বসে থাকে টাকা খাওয়ার জন্য। দেশি ইনভেস্টররাই তো আপনার এনকারেজ হচ্ছে না ইনভেস্ট করতে। বিদেশিরা কী কারণে হবে? এগুলো যে আমাদেরকে বলা হচ্ছে না। আমরা হয় কি দেখেন, আমি বলি, আপনি যদি বাস্তব আপনি বলেন যে দেশের এই অবস্থা, আসেন সবাই মিলে আমরা এটাকে কমব্যাট করি। দেশের এই অবস্থা আমরা কমব্যাট করি, আমরা একটা সোশ্যাল স্ট্যাবিলিটি আনি, এই আনরেস্ট কমাই, তাইলে সোশ্যাল স্ট্যাবিলিটি আনলে তাইলে ইনভেস্টররা ইনভেস্ট করবে, সব ঠিকঠাক মতো চলবে। আমাদেরকে আহ্বান করেন, আপনারা ডিনায়াল থিওরিতে যাচ্ছেন, আপনারা তো সব কিছুই ডিনায়াল, কিছুই না। ধন্যবাদ মাহবুব কামাল, আমি আবার আসবো। আপনি বলছেন ডিনায়াল থিওরিতে যাচ্ছে সবাই। এই পর্যায়ে হচ্ছে রাজিকুজ্জামান রিপন ভাই, আপনার কিছু পরে আসি। আপনি রাজিকুজ্জামান, আপনি কীভাবে মূল্যায়নটা করবেন আইন শৃঙ্খলা বা বিভিন্ন, যেটা বলবার চেষ্টা করেন মাহবুব কামাল, যে ইনভেস্টিং এবং সব কিছু মিলে যে পরিস্থিতিটা বিরাজ করছে বর্তমানে, দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আমাদের দেশটা একটা যেমন আশাবাদের দেশ, তেমনি একটা আশঙ্কারও দেশ। আমাদের প্রত্যেকটা আশাবাদ শেষ পর্যন্ত আশঙ্কার চোরাগলিতেই কিন্তু হারিয়ে যায়। সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের পরেও দেখলাম, স্বাধীনতার সে আকাঙ্ক্ষা কীভাবে হারিয়ে গেল। 90-এর অভ্যুত্থানের পরেও দেখলাম যে গণতন্ত্রের আকাঙ্ক্ষাটা কীভাবে মার খেয়ে গেল। আর এবার যে বিপুল আকাঙ্ক্ষা নিয়ে একটা গণ অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের যে কী বড় একটা আশার জাগরণ হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ পাবো, একটা জবাবদিহিমূলক পরিবেশ পাবো, আর কখনো আমাদের বলতে হবে না যে দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে, আর কখনো বলতে হবে না যে দমন পীড়নের মধ্যে দেশটা পড়েছে, এবং আমরা কখনো বলতে চাইবো না যে শেয়ার মার্কেট খালি হয়ে যাচ্ছে।
এরকম একটা প্রত্যাশা ছিল। আর সবচেয়ে বড় যে প্রত্যাশা ছিল যে হাজার হাজার ছেলে মেয়ের সঙ্গে তাদের বাবা মাও রাস্তায় নেমেছে, ছেলে মেয়েদের একটা নিরাপদ ভবিষ্যৎ হবে। আর লক্ষ লক্ষ মানুষের সঙ্গে সমপরিমাণ নারীরাও নেমেছিল। কিন্তু দেখুন, আশাবাদ যত বড় হয়, আশঙ্কার ছায়াটাও কি তত বড় হয়? সেই রকমই কিন্তু পরিস্থিতিটা দেখা গেল যে প্রত্যাশাটা যতখানি বড় হয়েছিল ঠিক ততখানি কিন্তু প্রত্যাশাটা তার পূর্ণতা পেল না। দুটো কারণে আমরা বলবো। একটা হলো যে গণতন্ত্রের অন্যতম শর্ত হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিবিহীন যিনি ক্ষমতায় থাকবেন তিনিই কিন্তু শেষ পর্যন্ত একটা ডেমোক্রেসির পরিবর্তে ডেমন তৈরি করে ফেলবেন। এবং এই ডেমন তৈরি করতে গিয়ে আমরা যে মবক্রেসি যেটা বলছি, প্রথমে একটা শব্দ চালু করেছিল যে মব জাস্টিস। আমরা বলছি মব তো কখনো জাস্টিস করতে পারে না, মব ভায়োলেন্স করতে পারে, মব অ্যানার্কি করতে পারে। জাস্টিস করতে গেলে তো শৃঙ্খলার মধ্যে আসতে হবে। গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গণ অভ্যুত্থান কোনো নিয়ম মানে না, কিন্তু গণ অভ্যুত্থানের পরেই একটা শৃঙ্খলা প্রণয়নের প্রয়োজন দেখা দেয়। যে কারণে 52 সেই বিশাল আমাদের ভাষা আন্দোলনের পরেই কিন্তু 54 নির্বাচন হতে হয়েছিল। 69 বিশাল গণ অভ্যুত্থানের পরেই কিন্তু 70 নির্বাচনটা হতে হয়েছিল। 90 সেই গণ অভ্যুত্থানের পরেই কিন্তু 91 নির্বাচন হতে হয়েছিল। কিন্তু এইবার আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের পরেই মানে প্রতিপক্ষ বাড়িয়ে ফেলা হলো দুটো জিনিসকে। আগে যেমন আমরা শুনেছিলাম উন্নয়ন চান না গণতন্ত্র চান, এইবার হলো সংস্কার চান না নির্বাচন চান। তারপরে আবার নিয়ে আসা হলো বিচার চান না নির্বাচন চান। তার সংস্কারও একটা চলমান প্রক্রিয়া, বিচারও একটা চলমান প্রক্রিয়া, কিন্তু নির্বাচন তো গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ। নির্বাচন না হলেও তো একটা জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে না। সেই কথাগুলো বললেই তখন কিন্তু আবার একটা ট্যাগিং কালচার। আওয়ামী লীগের 15 বছরে যেমন করে তার বিরোধিতা করলেই স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দেওয়া হতো, এখন যদি আমরা নির্বাচনের কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার কথা বলি, কিংবা মব ভায়োলেন্সের কথা বলি, সাথে সাথে ফ্যাসিস্টের দোষর ট্যাগ দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে গেল। তার মানে যে বৈশিষ্ট্য নিয়ে একটা অগণতান্ত্রিক সরকার ছিল তার বিরোধিতা করতে গিয়ে সেই বৈশিষ্ট্যটাই ধারণ করে বসে থাকলো। ফলে আমরা মনে করবো আমাদের বড় বিপদটা হয়েছে এখান থেকে মুক্তি পাওয়ার পথটা কি আছে। আশা যত বড় হয় দায়িত্বটাও তো তত বড় হয়। আশার সঙ্গে যদি দায়িত্বহীন বক্তব্য থাকতে থাকে তখন যেটা মাহবুব কালাম বললেন যে তখন বাগাড়ম্বরের রাজনীতি হয়। এবং বাগাড়ম্বর কিন্তু দিন শেষে মানুষ বুঝবে যেখানে আড়ম্বর ছিল এখানে আশাটা নাই, এবং তখন মানুষ তার একটা প্রতিবাদ তৈরি হবে। এবং আমরা যদি বলি এটা যদি এখনই পদক্ষেপগুলো ঠিক মতো না নেওয়া হয়, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পথে যদি দেশটা না যায়, তাহলে কি হবে যে বিপুল আশাবাদ নিয়ে মানুষ অভ্যুত্থান করেছিল, মানুষ বলবে আমাদের আশাটাকে হয়তো আমরা ভুল জায়গায় স্থাপন করেছিলাম। ফলে সেখান থেকে একটা কিন্তু বিক্ষোভ তৈরি হবে। আমরা বেদনার মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছিল সেই সরকার কিন্তু আনন্দের মধ্য দিয়ে বিদায় নিতে পারবে না। ফলে আমরা মনে করি যে উচিত হচ্ছে, আমরা যদি মনে করি দেশের অর্থনৈতিক পরিস্থিতিটা এটা রাতারাতি চেঞ্জ করা যাবে না, কিন্তু অর্থনৈতিক পরিস্থিতিটা চেঞ্জ করবার জন্য একটা দায়িত্বশীল সরকার তো লাগবে। দেশে যদি বিনিয়োগ আকর্ষণ করতে চাই তাহলে তো একটা দায়িত্বশীল সরকার লাগবে, গভর্নমেন্ট লাগবে। অথবা জনগণ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারেও একটু ভরসা পেতে চায় তাহলে তো একটা দায়িত্বশীল সরকার লাগবে। এই কথাটা বলে শেষ করি। কয়েকদিন আগে নতুন শিল্পের জন্য গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে। এইটা যদি কোনো নির্বাচিত সরকার করতো তাহলে আমাদের রাস্তায় আমরা মিছিল করতাম, আন্দোলন করতাম, আমরা এনার্জি রেগুলেটরি কমিশনে গিয়ে আমরা গণশুনানি করতাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেছে, কেউ কিন্তু কিছু বলতে পারলো না, কারণ প্রতিবাদ করতে গেলেই আবার যদি মনে করে যে পুরনো ফ্যাসিস্টকে ফিরিয়ে আনতেছে, এইরকম একটা বিষয় যদি হয়, তার মানে মানুষ কিন্তু অনেক কিছু সহ্য করছে, ভিতরে ক্ষোভ তৈরি হচ্ছে। এইটা সরকারের বোঝা দরকার। ধন্যবাদ। আবার আসবো। এরপর আমি যাচ্ছি আসাদুজ্জামান রিপন, আপনি কি মূল্যায়ন করবেন বিষয়টাকে, যেটা রাজীব গাজী মারাত্তন বললেন যে অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট দরকার, নির্বাচন দরকার, যেটি অনিবার্য একটি বিষয়, সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনি কীভাবে দেখছেন সামগ্রিক বিষয়টিকে? ধন্যবাদ। আমি দুজন বিজ্ঞ আলোচকের আলোচনা শুনছিলাম। আমি প্রথম আপনার মাহবুব কামাল সাহেবের বক্তব্যর ব্যাপারে কিছু বলতে চাই। মনে রাখতে যে বাংলাদেশে তো একটা আসলে একটা রিগ্রেসিভ গভর্নমেন্ট, আনইলেক্টেড, আনলফুল একটা গভর্নমেন্ট ছিল। অফকোর্স ইলিগাল, কারণ মানে আনইলেক্টেড গভর্নমেন্ট সবসময় ইলিগালি হয়, এবং তার এই মানে ইলিগাল গভর্নমেন্টটা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য তাকে আপনার নিপীড়ন চালাতে হয়েছে। তো এই জন্য আমি একটা রিগ্রেসিভ গভর্নমেন্ট বললাম। তো এই রিগ্রেসিভ গভর্নমেন্টের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, হতাশা ছিল, সবই ছিল, ছাত্র সমাজের ছিল, সবই আছে।
যেটা উনি বললেন যে মানে হাজার হাজার লাখ লাখ ছাত্রদের সাথে তাদের মা, তাদের বোন, ভাই, পুরো পরিবার, অর্থাৎ গোটা মানুষ, ছাত্র জনতা বলতে যা বোঝায়, সবাই রাস্তায় নেমেছে একটা নিপীড়ক সরকারের বিদায় ঘটানোর জন্য, তাই না? আচ্ছা, এখন এই যে নিপীড়ক সরকারটা যখন দেশ থেকে পালিয়ে গেল, এটা কিন্তু একটা ভেরি আনইউজুয়াল ফ্যাক্টর। আচ্ছা, অনেক জায়গায় তো নিপীড়ক সরকার পালায়, সেখানে কি আপনার তাদের চামচা সাংবাদিকরা পালায়? মসজিদের বাইতুল মোকাররম খতিবের মতো ওখানকার কোনো মানে গির্জার বা কোনো মন্দিরের মানে পুরোহিতকে পালাতে হয় না, মেম্বার চেয়ারম্যানদেরকে পালাতে হয় না। তো এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। দেশটার অবস্থাটা কি ছিল? উনি ব্যাংক আমি মানে অনেক আপনার দর্শকরা শুনলে হয়তো মনে করো যে আই এম ডিফেন্ডিং প্রফেসর মোহাম্মদ ইউনূস, বাট রিয়ালিটি ইজ দ্যাট যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন দেশটার দায়িত্ব যখন নিলেন, তখন তিনি কি অবস্থায় নিলেন? আমি একটা টক শোতে বলেছিলাম, ওনার সবচেয়ে বড় ভুল যেটা ছিল, ওনার প্রথম যে বড় ভুলটা ছিল, উনি 1-1.5 মাস পরে, প্রায় 40 দিন বা আরও অনেক দিন পরে উনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। ওনার ভাষণটা দেওয়া উচিত ছিল কি পেলাম। টেক ওভার করলেন যখন উনি অ্যাজ এ নিউ গভর্নমেন্ট, উনি কি অবস্থায় দেশটাকে পেলেন, ওনার ব্যাংকের হাল কি ছিল। রপ্ত উঠেছিল যে চেক নিয়ে গেলে ব্যাংকের মানে চেক ফেরত আসবে না, এরকম ছিল। পরে একটা মানে এক ধরনের তাড়াহুড়ো ছিল, বাট এখন আর ব্যাংকগুলো সেই কন্ডিশন নেই। গভর্নমেন্টের কিন্তু সাকসেস তো অবশ্যই কিছু আছে। আমি পার্টিকুলারলি আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের কথা বলবো, মানে খুবই চমৎকারভাবে তিনি হ্যান্ডেল করেছেন আমাদের মানে ব্যাংকিং সেক্টরটাকে। তো গত রোজার মাসে বাজার দর পরিস্থিতি খুব ভালো ছিল, মানুষ স্বস্তির মধ্যে ছিল, অস্বীকার করা যাবে না। পেঁয়াজের দাম লাভ দিয়ে 100 টাকা ওঠে নাই, তো হাউতাস করে তো লাভ নাই। এদেশে রিজার্ভ কোন জায়গায় নেমেছিল, যে দায় দেনা গত 15 বছর ধরে শেভরনের যে আপনি গ্যাস ব্যবহার করছেন ইন্ডাস্ট্রিতে, বাসা বাড়িতে, সেই গ্যাসের বিলই তো গত 15 বছরের মধ্যে প্রায় 10 ইয়ার্স আপনি শোধই করেন নাই শেভরনের টাকা, আমেরিকান কোম্পানির। এবং শেভরন হুমকি দিয়েছিল আপনার হাসিনার শেষ আমলে যে দায় শোধ না করলে তারা গ্যাস তোলা বন্ধ করে দেবে। যে শেভরনের অলমোস্ট বকেয়া টাকা আপনার মানে শোধ করে দিয়েছে কিন্তু বাংলাদেশ। এবং শোধ করার পরে হাসিনার মানে যে 1 টাকার মাল 4 টাকায় কেনার যে প্রবণতা, যার জন্য তো আমার দায়ও তো আমাদের জাতির উপরে চেপেছে, এটা তো অস্বীকার করা যাবে না। এত কিছু শোধ করার পরও তো এখন রিজার্ভ 25 বিলিয়নে দাঁড়িয়েছে। অর্থাৎ ইকোনমিক অর্ডারটা মানে আপনার করছে, মানে ঘুরে দাঁড়াচ্ছে, ডেভেলপ করছে। ঠিক আছে, এটা একটা নিয়মের মধ্যে যদি গুড গভর্নেন্স থাকে, চুরিচামারি যদি মানে সোজা কথা মানে কমিয়ে আনা যায়, সুশাসন যদি থাকে, তাহলে এটা আরও ভালো করবে। আচ্ছা, তো ট্রান্সশিপমেন্ট বন্ধের কথা বলেছেন। ট্রান্সশিপমেন্ট তো মানে এটা তো ইউনূস গভর্নমেন্টকে বা শেখ হাসিনার বিপরীতে যে গভর্নমেন্ট আসবে, ভারতের বিরোধিতা যারা করবে, তাদেরকে তো পানিশমেন্ট দেওয়া হবে। এটা তো মোদি দেবেই, কারণ সে তো কখনই হি নেভার মেড রিলেশনশিপ উইথ বাংলাদেশ। ইন্ডিয়া তো কখনো বাংলাদেশ সরকারের সাথে তো বন্ধুত্ব করে নাই, সে তো বন্ধুত্ব করেছে হাসিনার সাথে। এবং হাসিনা তো বলেছেই যে এত কিছু দিয়েছে, সারা জীবন মনে রাখবে। এরকম একটা মানে সোনার ডিম পাড়া হাঁস যখন মানে তার হাতছাড়া হয়ে যায়, আরও কিছু পাওয়ার আশা যখন মানে আশাতে যখন মানে বালি পড়ে, তখন তো সেই দেশটার প্রতি তার ক্ষোভ থাকবে। সে ক্ষোভ থেকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, নো প্রবলেম। আমাদের দেশের মানুষদের এখন ভিসাও দেয় না, খুব ভালো কথা। আমি তো পার্টিকুলারলি বলি যে ভারত ভিসা দিচ্ছে না, খুব ভালো। গরু দেওয়া বন্ধ হয়েছে, খুব ভালো। পেঁয়াজ দেওয়া বন্ধ হয়েছে, খুব ভালো, কোনো সমস্যা নেই। বলবেন যে এখন বন্ধ করলেই ভালো, ইয়েস ভালো। এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে, সোজা কথা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। তো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করলে আপনার মানে আপনার ট্রান্সশিপমেন্টের জন্য আপনার অন্য দেশের দ্বারস্থ হতে হবে না। আমাদের এয়ারপোর্ট দিয়ে তো আমরা করতে পারবো, তখন নতুন এয়ারপোর্ট বানাবো। আমি তো গভর্নমেন্টকে এখন আমন্ত্রণ করব, আমি আগামী শুক্রবার যেটা দাবিও তুলতেছি, আমার মুন্সিগঞ্জে বিশাল জায়গা আছে, ওইখানে আপনার মানিয়ে করা হোক, আপনার আন্তর্জাতিক বিমানবন্দর করা হোক, এবং সেটা একেবারেই আপনার মানে কার্গো বিমানের জন্য এয়ারপোর্ট করা হোক, নো প্রবলেম। এবং বরং ভারতকে আমি ওইটার ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি দিতে রাজি, যে ইউজ আওয়ার এয়ারপোর্ট, গিভ আস দ্য জেনুইন সার্ভিস চার্জ, নো প্রবলেম। আমরা তো এখানে বিষয়টা কর্পোরেশনের সাথে রাজনীতিকে সম্পর্কযুক্ত করব না। এখন আপনার বিনিয়োগ তো বাংলাদেশে আসতো না, গণতন্ত্র না থাকলে বিনিয়োগ আসে না। আপনি বলবেন যে কম্বোডিয়ায় কি বিনিয়োগ হচ্ছে না? হচ্ছে।
ওটা তো একটা নিয়ন্ত্রিত দেশ, ওখানকার মানুষ তো আন্দোলন সংগ্রাম করতে পারে না। এদেশে সমস্ত আবার আন্দোলন সংগ্রাম করে, দেশের জন্য বারবার মানুষ বিনিয়োগকারীদের চিন্তা করতে হয় যে নেক্সট গভর্নমেন্টের চিন্তা ভাবনা কী হবে। এখন অনেকে চিন্তা করে যে এখন যে সমস্ত আমরা ট্রিটিস মানে এমওইউজ অথবা কন্ট্রাক্ট যা করব, পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে, ইলেক্টেড গভর্নমেন্টের অ্যাটিটিউড কী হবে, এটা তারা চিন্তা করে বটে। তো যাই হোক, তো মানে আমি খুবই নেগেটিভলি দেখছি না এই সমস্ত বিষয়গুলোকে। আমি রাদার আমি মনে করি যে কান্ট্রি ইজ গোয়িং টুয়ার্ডস পজিটিভ ডিরেকশন। এখন যেটা হচ্ছে না সেটা হচ্ছে আপনার একটা নির্বাচিত সরকার লাগবে। আজকে প্রফেসর বদরুদ্দীন উমর সাহেবের একটা আর্টিকেল আপনারা অনেকেই পড়েছেন, উনিও বলেছেন যে এই সরকারটি তো আসলে মানে ওই 5 বছরের সরকার নয় যে কেউ কেউ বলছে। আমি একটা ব্যাপারে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আমি আরেকটা টকশোতে বলেছি আজকে, সেটা হচ্ছে যে যখন কিছু ছেলে পেলে যেই ব্যানারই হোক না কেন, যেই নামই হোক না কেন, যখন তারা কেউ মানে গণতন্ত্রে রাষ্ট্রে বিক্ষোভ করা, মিছিল করা, মিটিং করা, অ্যাসেম্বলড অর্থাৎ সমবেত হওয়ার অধিকার আছে বটে, কিন্তু যখন কেউ হেড অফ দ্য গভর্নমেন্টের ব্যাপারে যখন বলে যে হি ইজ ফর 5 ইয়ার্স, আমরা 5 বছর চাই, তখন ইউনূস সাহেবের প্রশাসনের তরফ থেকে তার অফিস থেকে বলে দেওয়া উচিত ছিল যে থ্যাংক ইউ সো মাচ ফর ডিমান্ডিং দিস থিং, বাট প্রফেসর ইউনূস ইজ নট উইলিং টু কন্টিনিউ হিজ পাওয়ার আদার দেন মানে হোল্ডিং দ্য ইলেকশন। ইলেকশনই হচ্ছে তার প্রাইমারি কাজ। এটা যেটা উনি ওয়াদা করেছেন, একটা চমৎকার নির্বাচন, একটা দৃষ্টান্তমূলক নির্বাচন, উৎকৃষ্ট একটা নির্বাচন করে তিনি একটা ভবিষ্যতের বাংলাদেশের একটা নতুন অভিমুখ তৈরি করে দেবেন, বাংলাদেশটা যাতে আরও চমৎকার জায়গায় হাঁটে। সেটা গণতন্ত্রে বলেন, অর্থনীতিতে বলেন, সমস্ত ক্ষেত্রে, বিচার বিভাগ বলেন, ইভেন মিডিয়াতে, ইভেন সব ক্ষেত্রেই। একটা চোর চামারদের হাতে তো মিডিয়া থাকার কথা না, ব্ল্যাকমেলের হাতে মিডিয়া থাকার কথা না, লুণ্ঠনকারীদের হাতে মিডিয়া থাকার কথা না। আমরা যখন শুধু লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে মেঘনা গ্রুপ, তার হাতে তার পৃষ্ঠপোষকতায় কেন 71 টিভি থাকবে? ভূমির কারবারি যারা। হ্যাঁ, তারপরে আপনার ইয়ে যে আজকে বলে একটা নতুন দল বানিয়েছে, ডেস্টিনি, একটা জেলে ছিল, জনগণের টাকা টুকা মারার জন্য গাছালি মানে আপনার প্লান্টেশন নাম দিয়ে টাকা পয়সা তুলছে, সেও একটা দল বানাইছে। এটা তো আবার জেলে পাঠানো দরকার। এই যে এটাকে এই দল বানানো অধিকার আছে, কিন্তু লুণ্ঠনকারীদের, প্রতারকদের কি দল বানানোর কোনো আছে নাকি, রাইট আছে নাকি? তো আমি যেটা বলছিলাম যে আপনি একটা বিল্ডিং বানাবেন, একটা অ্যাকাউন্ট, দিস ইজ কল্ড অ্যাকাউন্টিং। আপনি যখন একটা বিল্ডিং বানাচ্ছেন, আপনাকে কি করতে হয় যে আপনি একটা পারমিশন নেবেন, আপনি ভূমি কিনেছেন, আপনাকে দেখাইতে হবে যে আপনার টাকা কেনার টাকাটা বৈধ আছে, তারপরে প্ল্যান মতন করতেছেন, তারপরে কাজ শেষ হওয়ার মধ্যে একটা সার্টিফিকেশন দেবে, মানে কমপ্লিশন সার্টিফিকেট দেবে যে হ্যাঁ আপনি ঠিক মতো বানিয়েছেন। আজকে দেখলাম রাজুকের চেয়ারম্যান, কথাটা এই কারণে প্রাসঙ্গিক, রাজুকের চেয়ারম্যান তিনি বলেছেন যে 3,338 বা এরকম সামথিং অ্যারাউন্ড 4,000 বিল্ডিংস মানে নিয়ম নীতির তোয়াক্কা না করে বানাচ্ছে, মানে আন্ডার কনস্ট্রাকশন আছে অথবা পুরো শেষ হয়নি, এগুলো ভাঙা হবে, ব্যবস্থা নেবে, যতটুকু মানে আপনার ইয়ে করেছে, ডেভিয়েশন করেছে। আমার বক্তব্য হচ্ছে যে আপনার ইন্সপেক্টর করে কি? রাজুক তো আগেও ছিল, এখনও আছে। এই যে ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং বেআইনিভাবে আপনার সরকারি জায়গার উপর এসে রাস্তা আপনার বিল্ডিং বানিয়েছে, এগুলো করে নাই তারা। এটা করার জন্য কি মতৈক্য দরকার আছে কিনা? এই যে একটা রাফ টেন্ডেন্সি দেখতেছি নানা বিষয়তে, আপনার যে মানে যারা জনপ্রতিনিধি নন, জনগণ বোঝেন না, সমাজ বোঝেন না, ধর্ম বোঝেন না, মানুষের মূল্যবোধ বোঝেন না, এরকম অনেক লোক, সবার কথা বলছেন, এরকম বেশ কিছু লোকজন আছেন সংস্কার কমিশনের সাথে যারা যুক্ত হয়েছেন, তারা এমন একটা উদ্ভট একটা মানে মন্তব্য করছেন না, আমাকে পরে কম দিন, আমি লাইনটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যেমন এমন প্রস্তাব করছেন যে প্রস্তাবগুলো আপনি মানতে পারেন না, পলিটিক্যাল পার্টি কেন, আমার তো রেসপন্সিবিলিটি আছে টু মাই পিপুল, টু মাই সোসাইটি, টু মাই স্টেট। আপনি বলতেছেন যে আপনি প্রস্তাব দিচ্ছেন লোকাল গভর্নমেন্টের কথা যদি আমি বলি, তো প্রফেসর তোফায়েল আহমেদের প্রতি মানে ডিউ রেসপেক্ট, আমি তার সাথে অনেকবার কথা বলেছি, টকশো করেছি, ইত্যাদি ইত্যাদি। অন্য একটা প্রস্তাব দিয়েছেন, আইডিয়া বিলেতের জন্য, আমেরিকার জন্য খুব ভালো, বাংলাদেশের জন্য ওখানকার কাউন্সিলররা ইলেক্টেড হন, তারপরে তার একটা সভা করে, তারপরে তাদের কাউন্সিল হেড করেন, ইত্যাদি ইত্যাদি। আর বাংলাদেশে কোন শ্রেণীর লোকরা আপনার মানে হয়, মানে কাউন্সিলর এবং কমিশনার হয়, কারা তারা জানেন না, আমি আর বলতে চাই না। তো এই লোকগুলো থেকে যদি আপনি একটা মেয়র পান, ক্যান ইউ কল দেম মানে আপনার নগরপিতা? এই লোকরা কি আপনার নগরপিতা হওয়ার যোগ্য? এদের যারা হয়েছে ইতিমধ্যে অনেকে, আমি সবার কথা বলছি না, অনেকের কথাই বলছি। তা আপনি এখন এই বিধি ব্যবস্থায় দেখা গেলো নগরপিতা হবে ওরকম টাইপের লোকে, সলুমুলুকুলু টাইপের লোকটা নগরপিতা হবে ওনাদের ব্যবস্থায়। এখন তো বিএনপিকে তো বলতে হবে যে না, এটা মানি না। এখন বলতে হবে যে আপনার এখন যৌন দাসীদেরকে
বিষয়টা হচ্ছে যে যারা যৌনবৃত্তি করে, পতিতাবৃত্তি করে, সেটা একটা পেশা। তাদেরকে পেশা মানে তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে কি বলে আবার সুযোগ সুবিধা দিতে হবে, ভাতা দিতে হবে, মানে কি বলে বিশ্রামকালীন অবকাশকালীন ছুটি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এদিকে আমার দেশের 95% মুসলমান, আমার ধর্মে তো এটা পারমিট করে না। আমি একটা দল করি, ধরুন ওই দলের ডেলিগেশন, আমি মেম্বার, আমি যখন ওখানে যাব, আমি কি এটা মানতে পারি যে আপনার মানে যৌনবৃত্তি, পতিতাবৃত্তি সেটাকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে, এসব স্বীকৃতি দিয়ে তাদের সুযোগ সুবিধা আমি এই সংস্কারে আমি স্বাক্ষর করে আসবো? আমি তো বলবো না, তো বলে খালি বিএনপি সব না করে। আরে বিএনপি তো এগুলোতে না করবে, যেটা প্রযোজ্য না। বলতেছে যে আপনি দেশটাকে 4 ভাগ করবেন, আপনি 4টা প্রদেশ বানাবেন, 4টা প্রাদেশিক পরিষদ বানাবেন, 4টা গভর্নর বানাবেন, তারপর প্রভিন্সিয়াল এমপি বানাবেন। আপনার দেশের ইন্টিগ্রিটি, আমার দেশটা তো ছোট, এরপরে নানান ধরনের আঞ্চলিক মানে অখণ্ডতা নিয়ে আমার প্রশ্ন আসবে। আমি তো এটা মানবো না। আমি মানে আমার রাজনৈতিক দল, আমি তো আমার জাতীয় অক্ষুণ্ণতা, আমার সীমার অক্ষুণ্ণতা, আমার রাষ্ট্রের ইন্টিগ্রিটি, এটা তো আমাকে চিন্তা করতে হবে। আমি তো আজকে একটা কমিশনে আইসা কালকে চলে যাব না, মানে আমার কাজ শেষ না। তো সুতরাং রাজনৈতিক দলের দায়িত্ব হিসেবে আমাকে তো এই কথাগুলো বলতে হবে। ফলে এক ধরনের একটা প্রোপাগান্ডা মানে চালু হচ্ছে, বিএনপি সব কিছুতে না করছে, সংস্কার মানছে। এগুলি কি সংস্কার রে ভাই? এগুলোর এইসব সংস্কারের নাম দিয়ে যেই সংস্কারগুলো মেজরিটি সঙ্গে, রাজুকের কথা বললাম, নানান ধরনের ব্যাপার আছে, মিডিয়া রেগুলেশন, এনার্জি রেগুলেশন, যে কারা মিডিয়ার মালিক হতে পারবে, কারা টিভি চ্যানেলের মালিক হবে, অ্যাকাউন্টেবিলিটি কীভাবে এস্টাবলিশ হবে, দুর্নীতি কেমনে বন্ধ হবে, এই যে নানা ইস্যু আছে, মানে অর্থাৎ মেজর ইস্যুস। অন্ততপক্ষে যতগুলো সংস্কার আইডিয়া আছে, এর 90% সংস্কার জাস্ট আপনার প্রশাসনিক অর্ডারে করা যায়। রাজনৈতিক দলগুলোকে বলবে যে আমরা এইভাবে দুর্নীতি কমাইতে চাই, আমরা এইভাবে মিডিয়া রেগুলেট করতে চাই, এইভাবে আপনার অ্যাকাউন্টেবিলিটি স্টাবলিশ। রাজনৈতিক দলগুলো তাতে না থাকবে না, তাতে আপনি 90% রিফর্ম আপনি মানে উনি তো বলছেন কয়েক মাসে, ইয়েস আরও কম সময়ের মধ্যে করা সম্ভব। এরপরে আপনার সংবিধান এবং বিচার বিভাগ কতগুলো ভাইটাল ইস্যুস আছে, ভাইটাল ইস্যুসগুলোতে আলোচনা করতে গেলে একটু সময় নেবে, তাড়াহুড়ো করে তো করা যাবে না। কিন্তু তার আগেই যদি একটা ট্যাগ লাগানো, উনি ট্যাগের কথা বলছেন যে বিএনপি তো সংস্কার চাচ্ছে না, তো বিএনপি কি পতিদারকে স্বীকার করবে? বিএনপি কি রাষ্ট্রকে 4 ভাগে 4টা প্রদেশের দিকে যাবে? বিএনপি কি বলবে যে মানে আপনার সলুকলু টাইপের লোকরা মানে কাউন্সিলর হবে, তাদের থেকে মেয়র হবে, তারা চেয়ারম্যান হবে? এটা সম্ভব নাকি? দেশে একটা গভর্নেন্সের ব্যাপার আছে না? ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। যেন উত্তরটা কি আছে আপনারই একটা প্রসঙ্গ। আচ্ছা, এখানে রিবন ভাই, আমি দু একটা পয়েন্ট আমি বলতে চাই। এটা হচ্ছে, আমি যে ব্ল্যাঙ্ক চেকের কথা বলছি, ওটা কিন্তু টাকা না, ওইটা হচ্ছে ব্ল্যাঙ্ক চেক মানে আমরা শর্তহীনভাবে তার উপরে আস্থা রাখছিলাম। না ঠিক আছে, হ্যাঁ, শর্তহীনভাবে আমরা আস্থা রাখছিলাম, সেইটাই ব্ল্যাঙ্ক চেক। এখন ওই আশাটা আমাদের ভঙ্গ হয়েছে, সেইটা ওই যে ব্যাংকের টাকার সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে, দেখেন শেখ হাসিনার আমলে লুটপাট, পাচার, এইটা ভয়াবহ রকম হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু কথাটা হচ্ছে, না শেষ করতে দেন আমাকে। আমার দায়িত্ব এড়ানোর জন্য যদি আমি ধ্বংসযজ্ঞটাকে বড় করে দেখাই, তাইলে কিন্তু সেটাও একটা আমরা মানব না। কীরকম আমি বলি, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুর সাহেব নিউ ইয়র্ক টাইমসের সাথে বলছেন যে গত 15 বছরে $17 বিলিয়ন পাচার হয়েছে। আর দেবপ্রিয় বাবুর যে শ্বেতপত্র, সেখানে বলা হচ্ছে যে প্রতি বছর $16.5 বিলিয়ন পাচার হয়েছে। গ্যাপটা দেখেন আপনি, 15 বছরে 17 বিলিয়ন, আর দেবপ্রিয় শ্বেতপত্র, যেটা দেবপ্রিয় ইজ রাইট বিকজ হি ওয়াজ ইন চার্জ অফ দ্যাট মানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন। না, কিন্তু কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, তার হয়তো তার ইনফরমেশনে গ্যাপ থাকতে পারে, বাট দেবপ্রিয়র স্টেটমেন্ট ইজ রাইট ইনফরমেশন। আমি গ্যাপটা দেখালাম। আচ্ছা, আবার দেখেন, অর্থ উপদেষ্টা দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে বললেন যে অর্থনীতির অবস্থা অত খারাপ না। এটা কিন্তু রেকর্ড আছে, অর্থ উপদেষ্টা বলছেন, দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরে বলছেন যে অর্থনীতির অবস্থা অত খারাপ না। আমার কথাটা হচ্ছে যে মানে গত রেজিমে অর্থনীতিতে ভয়াবহ কেলেঙ্কারি হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমি যদি মানে আমার দায়িত্ব এড়ানোর জন্য, আমার ব্যর্থতাকে ঢাকার জন্য যদি আমি এটা বাড়েই বলি, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। যতটুকু হয়েছে ততটুকুই বলতে হবে এবং তোমার দায়িত্বটা পালন করতে হবে।
এটা হচ্ছে আমাদের পয়েন্ট। আচ্ছা, এখন নির্বাচনের প্রশ্ন হচ্ছে, নির্বাচন দেখেন, এই যে নির্বাচন ডিলে করা বা ইত্যাদি সংস্কার এগুলো নিয়ে না, আমি এই কথাটা আর একটা টক শোতে বলছি, আজকেও আমি বলছি, এটা রিপিট করা দরকার। আমি শাহাবুদ্দিন সাহেবকে আমি বলতে চাই, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে মানে 1 নম্বর যদি নাও বলি, 2 নম্বর বেস্ট স্টেটসম্যান। কীরকম আমি বলি, 1 নম্বরকে 1 নম্বর না, বিতর্ক থাকতে পারে অনেক, এটা পরে আসতেছি। যেমন শাহাবুদ্দিন সাহেব যখন 3 জোটের রূপরেখায় ওনাকে বলা হলো, উনি প্রথমে রাজি হলেন না, পরে উনি বললেন যে ঠিক আছে আমি হইতে পারি প্রেসিডেন্ট, কিন্তু আমাকে 3 মাস পরে আমাকে যেন আবার চিফ জাস্টিস পদে, তার জন্য একটা সংশোধনী হলো, উনি হইলেন। 3 চিফ জাস্টিস করে দেন না, আমি শপথে ফিরতে চাই, ওইটাই আর কি, শপথে ফিরতে চাই। আচ্ছা, নতুন ডক্টর ভুল বুঝবে না, শপথে ফিরতে চাই। তারপর দেখেন ওই 3 মাস এত শান্তি শৃঙ্খলা, খুব সুন্দর নির্বাচন হলো। ইভেন উনি পতিত স্বৈরাচারকেও নির্বাচন করার সুযোগ দিলেন, তারা 35টা সিট পাইল। যাই হোক, নির্বাচন হয়ে যাওয়ার পরে যখন বিএনপি ওই 151-এর একটা ঝামেলা হইলো ইত্যাদি, তখন দেরি হচ্ছিল মানে ক্ষমতা গভর্নমেন্ট ফর্ম করতে। তখন উনি বললেন যে দেখেন আপনারা বেশি ঝামেলা করেন না, দেরি ফেরি করেন না, তাহলে কিন্তু ঝামেলা হবে, মানে আমাকে বিদায় করেন। মানে আমরা এখন কি করতেছি, এখন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নানা রকম কলা কৌশল করতেছি, আর উনি বলতেছে আমাকে কেন বিদায় করতেছেন না। দেখেন ইয়েটা দেখেন, পার্থক্যটা দেখেন। তারপরে শেখ হাসিনা যখন ওনাকে প্রেসিডেন্ট করলেন, উনি অন্তত 2টা বিলে উনি সই করেন নাই, যে না আমি এই সই করবো না, এটা ঠিক না, ফেরত পাঠিয়ে দিয়েছেন। এবং 2001-এর ইলেকশনে যখন বিএনপি জিততেছিল, তখন তার উপর চাপ ছিল যে ইলেকশনটা পসপোন করেন, উনি করেন নাই। উনি বলছেন না, ইলেকশন ফেয়ার হচ্ছে, আমি কেন আমি পসপোন করব। এই যে ইন্টিগ্রিটি, হ্যাঁ, এই যে আমাকে কেন বিদায় করা হচ্ছে না, আমি থাকতে চাই না। তারপরে দলের নমিনেটেড প্রেসিডেন্ট হিসেবে দলের বিলে উনি সই করলেন না। তারপরে উনি একটা আনডিউ প্রস্তাব উনি যে রিজেক্ট করে দিলেন, যে না আমি ইলেকশন পসপোন করব না। এইটা দিয়ে তার যে ইন্টিগ্রিটি, এটা যে তার, এই জন্য আমি বলছি এটা বেস্ট স্টেটসম্যান উনি, হ্যাঁ, কিন্তু আমরা তাকে মূল্যায়ন করতে পারলাম না। এখন দেখেন এই যে নির্বাচনকে পেছানোর জন্য যে সমস্ত জিনিস হচ্ছে, এই যে সংস্কার, আমি তো বলি যে কোনো সংস্কারের দরকার নাই। সংস্কার করে কী হবে, রিপন ভাইরা যদি জিতে, মনে করেন জিতলো, এবং আপনি তো মানে দুষ্পরিবর্তনীয় সংবিধান করতে পারবেন না, সুপরিবর্তনীয় করতে হবে। তো ওনাদের যদি সেই তত সংখ্যক সংসদ সদস্য থাকে, মানে মেজরিটি থাকে, তো ওরাও তো এগুলি সংশোধন করে নেবে, যেগুলি ওনাদের সাথে কোয়েনসাইড করবে, এরা ওরা সংশোধন করে দিবে, ওনাদেরই পছন্দ মতো ঢুকায় ফেলবে। তো আমি এগুলি কেন করতেছি, শ্রম কেন দিচ্ছি? আমি শ্রম দিব, সংস্কার কোনটা করব? আমি নির্বাচনটা যাতে ফেয়ার হয়, নির্বাচনটা যাতে গ্রহণযোগ্য হয়, সেই জন্য নির্বাচন কমিশনের সংস্কার করব, আরপিওর সংস্কার করব, নির্বাচনটা কিভাবে গ্রহণযোগ্য হয় সেইটার ব্যাপারে আমি সংস্কার করব। তারপরে বাকিটা ইলেকটেড বডি দেখবে, ইলেকটেড বডি তারা দেখবে যে আমরা কি করব না করব। এখন যে আপনি সংস্কার করতেছেন, যে সংস্কারগুলি করতেছেন, এটি কি ট্যাঞ্জিবল হবে? আপনি বলেন এগুলি কি ট্যাঞ্জিবল, মানে প্রত্যেকটাই কি মানে ইলেকটেড গভর্নমেন্ট কি এগুলি ক্যারি ফরওয়ার্ড করবে? সংস্কার যে মানে যেমন ধরেন যে এরশাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন, এটা ট্যাঞ্জিবল। এইটা মানে প্রথমে আমরা তো বলছি উপজেলা, কিন্তু দেখেন এটা আমরা গ্রহণ করতে বাধ্য হয়েছি, এবং এটা টেকসই হয়েছে এটা। হ্যাঁ, আমি মনে করি এটা মানে আমাদের সাবকন্টিনেন্টের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার এটা, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন। হ্যাঁ, তো ফলে ওই ধরনের সংস্কার আমাদের করতে হবে, যেগুলি স্থায়ী হবে, যেগুলি ট্যাঞ্জিবল হবে। আমি এখন এই যে উনি কতগুলি উদাহরণ দিলেন, ঠিকই তো, এই যে মানে কতগুলি এমন জিনিস মানে আনা হচ্ছে, হ্যাঁ, যেগুলি মানে অযথা মিনিংলেস, এগুলির কোনো মানে হয় না। তারপরে যে কি সেকেন্ড রিপাবলিক, তো এইটা সেইটা কত রকমের কথা হচ্ছে আর কি। এই শ্রম দেওয়ার অর্থটা কি? আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে একটা শার্প ডেট আমরা দিতে পারছি না জাতি হিসেবে। দেখেন একটা যে কবে নির্বাচন হবে, যে হ্যাঁ ঠিক আছে 28শে ডিসেম্বর অথবা 15ই জানুয়ারি অথবা 15ই ফেব্রুয়ারি, একটা শার্প বলতে হবে তো, তাই না? এই ঝুলিয়ে রাখা, এই যে মানে ছোট একটু প্রশ্ন করতে হয়, আপনি বলেন আমাকে যে জিনিসগুলো অর্থাৎ সংস্কারে আনা প্রয়োজন নাই, যেটা আসাদুজ্জামান বললেন, অন্যদিকে
নির্বাচনটি ঝুলে রাখা হচ্ছে, অর্থাৎ যে রোডম্যাপের কথা বলা হচ্ছে, এই কারণটা কি দেওয়া হচ্ছে না কেন? আপনার কি মনে কোনটা? হয়? নির্বাচনের রোডম্যাপ বা সংস্কার নিয়ে নানা রকম জটিল শুনেন, সৃষ্টি এখানে হচ্ছে একটা কেন? আমি বলি এই অ্যাডভাইজারি কাউন্সিল কিন্তু ডিভাইডেড, ঠিক আছে? এইখানে কিছু আছে, যেমন ধরুন খলিলুর রহমান সাহেব, আদিলুর রহমান সাহেব, রেজওয়ানা, তাদের এক ধরনের চিন্তা আছে। আবার ওল্ড যারা আছে, যেমন ধরেন আপনার অর্থ উপদেষ্টা, তারপরে ওই যে জি এইখানে কিছু লোক কিছু মেম্বার আছে তারা নির্বাচন দিয়ে চলে যেতে চায়, আবার কিছু মেম্বার আছে অ্যাডভাইজারি কাউন্সিল তারা প্রলং করতে চায়, এবং এদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আপনার আমেরিকান পাসপোর্টধারী। এবং এটা আমরা কিন্তু বুঝতেছি, দেখেন একবার এক এক রকম কথা হচ্ছে, এক অ্যাডভাইজার এক রকম কথা হচ্ছে, আর এক অ্যাডভাইজার এক রকম কথা হচ্ছে। ফলে এইখানে একটা কনসেনসাসে আসতে হবে এবং শার্প রেট দিতে হবে। ধন্যবাদ। আবার আসবো রাজগীর জীবন রতন। এই বিষয়গুলো যে কেন প্রলং হচ্ছে, কেন রোডম্যাপ পাওয়া যাচ্ছে না, বা যে প্রসঙ্গ তুলেছেন, সবচেয়ে বড় কথা কি যে আমরা অভ্যুত্থানের নৈতিক শক্তির কথা বলছি, কিন্তু অভ্যুত্থান যদি প্রকৃতির ক্ষেত্রেও যদি দেখি, ঝড়ের পরে একটা শান্ত পরিবেশ হয়, একটা অভ্যুত্থানের পরে তো একটা শান্ত পরিবেশ লাগবে। সে অভ্যুত্থানের পরে তো একটা নিয়মতান্ত্রিক জায়গায় দেশটাকে যেতে হবে। অভ্যুত্থান আইন মেনে চলে নাই, কিন্তু অভ্যুত্থানের পরে দেশটাকে তো আইন মেনে চলতে হবে। তো সে আইনটা কীভাবে বাস্তবায়িত হবে? এই যে অভ্যুত্থানের পরে যে প্রশ্নটা তৈরি হলো, যে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে এমন একটা বিতর্ক তৈরি করা হলো যে আপনি কি নির্বাচন চান মানে যেনতনভাবে নির্বাচন চান, অথবা আপনি কি সংস্কার চান মানে কি একদম সমস্ত কিছু সংস্কার চান? তাহলে এরকম করে একটা বিতর্কের মধ্যে ফাঁসিয়ে দেওয়ার একটা চেষ্টা হলো। তাতে করে কিন্তু অনেক কিছু আড়ালে চলে গেল। যে বিষয়গুলো সামনে আসার কথা ছিল সেই বিষয়গুলো এখন আড়ালে চলে গেল। সামনে আসার দরকার কি ছিল? যদি আমি দেখলাম যে আমাদের ব্যাংক ব্যবস্থার কি দুর্বলতার কারণে দেশ থেকে টাকা পাচার হতে পারে। আমাদের বাংলাদেশ ব্যাংক তো মাত্র 17টা দেশে বিনিয়োগের পারমিশন আছে, আর একজন ব্যক্তি যাওয়ার সময় পকেটে $10,000 বেশি নিতে পারে না। তাহলে দেশ থেকে যে টাকাটা পাচার হলো সেটা কিভাবে হলো, সেই মানে ছিদ্রগুলো কি? একটা ব্যাংকের যদি তার পেইড আপ ক্যাপিটাল 5,000 কোটি টাকা থাকে, তো সেই ব্যাংক থেকে 24,000 কোটি টাকা লোন নিতে পারে কিভাবে একজন ব্যক্তি? তাহলে এটা কেমন করে সম্ভব হয়? একজন ব্যক্তি তিনি ব্যাংক ব্যবস্থা থেকে 2,24,000 কোটি টাকা লোন নিয়েছেন, একজন ব্যক্তি 6-7টা ব্যাংকের মালিক হয়ে যাচ্ছেন কিভাবে? অথবা আমাদের আছে যে 60 বিঘার উপরে জমি মালিক হতে পারবে না, তো একজন পুলিশের সাবেক আইজি 681 বিঘা জমি কিনলেন। আমাদের কি ভূমি দপ্তর একবার চেক করে দেখলেন না যে একটা ব্যক্তি এতগুলো জমি কিভাবে কিনছেন? প্রথমে তো আমরা কত ডিজিটালের কথা বলেছিলাম। এই জায়গাগুলোতে যদি নজর দিতেন তাহলেও তো কি মানুষ বুঝতো যে ছিদ্র বন্ধ করার কাজ তারা করছেন। এবং এইটা এমন একটা কাজ হতো যে ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন তাদের মাথায় দুটো বিষয় থাকতো। একটা থাকতো যে আমি দুর্নীতি করলে ধরা পড়ব, আর 2 আমি দুঃশাসন চালালে আমার অভ্যুত্থানকে ফেস করতে হবে। যেমন আমাদের হিসাবটা যদি দেখেন, আইয়ুব খান ডিকেড অফ ডেভেলপমেন্ট করেছিল, 10 বছরের মধ্যে অভ্যুত্থানের মুখে তাকে চলে যেতে হয়েছে। এরশাদ উন্নয়নের কত কথা বলেছিল, 9 বছরের মধ্যে তাকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। এই সরকার 2024 সালে, আগের সরকার 2014 সালের যে একটা মানে ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতাটাকে কক্ষিগত করে চেষ্টা করেছিলেন, 2008 সালের নির্বাচনটা কিন্তু একটা জনপ্রিয় নির্বাচন ছিল, কিন্তু 2014 নির্বাচনের পর থেকে যে দেশটা যেভাবে নিয়ে গেলেন তাতে এই 10 বছরের মধ্যে তাকে কিন্তু ক্ষমতা থেকে চলে যেতে হলো। তার মানে বাঙালি কিন্তু 10 বছরের একটা মেয়াদ দিয়ে রেখেছে 10-এর ভেতরে। ফলে না, এটা পাকিস্তানেও জিয়াউল হক 10 বছর, মোশাররফ 10 বছর, এটা একটা কিংবা ভারতেও দেখুন, বিজেপি 2014 সালে এমন এক ধস নামানো বিজয় আনলো যে ভারতে 49 বছর ক্ষমতায় ছিল কংগ্রেস, সেই কংগ্রেস বিরোধী দল হওয়ার মতন সংসদ সদস্য পেল না। কিন্তু সেই বিজেপি কিন্তু এখন আবার কাঁপছে যে নির্বাচনে তাকে কিভাবে, কার সঙ্গে কিভাবে টিকে থাকতে হবে। ফলে এইটা কিন্তু আমাদের শাসক গোষ্ঠীর একটা মানে ধাক্কাটা হিসেবে লাগা উচিত ছিল। ফলে আমরা মনে করি অভ্যুত্থান একটা দারুণ সুযোগ আমাদের সামনে এনে দিয়েছিল, সেই সুযোগটা যেন হাতছাড়া না হয়। অভ্যুত্থানের পরে মানুষের মনন জগতে একটা পরিবর্তন এসেছিল, মানুষ কিন্তু চ্যালেঞ্জ করার ক্ষমতা অর্জন করেছিল, কিন্তু সেই চ্যালেঞ্জ করার ক্ষমতাটাকে দুর্বৃত্তপনার দিকে যদি নিয়ে যাওয়া হয়, সাহসটাকে যদি বেয়াদবির দিকে নিয়ে যাওয়া হয়, আর যদি আমার মানে প্রতিবাদ করাটাকে লুটপাট করার প্রবণতার দিকে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু পরিণতিটা খারাপ হবে। সেই কারণে বলছেন ওটা একটা অভ্যুত্থানকে আমরা জাস্টিফাই মনে করি। এবং অভ্যুত্থানের পরে
এই যে রাষ্ট্রটা পরিচালিত হবে একটা নিয়মের মধ্য দিয়ে, সেই নিয়মের দিকে রাষ্ট্রটাকে নিয়ে যাওয়া উচিত। ফলে প্রলম্বিত এইটা হচ্ছে কি অরাজকতাকেও প্রলম্বিত করবে এবং একটা অরাজক পরিস্থিতি কিন্তু নানা ধরনের প্রবণতা জন্ম দিবে। সেটা শুধু আমাদের বাংলাদেশ নয়, এই ভূ রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে ভূ রাজনৈতিক এবং সামরিক জটিলতাও তৈরি করে দিতে পারে। ধন্যবাদ। আসাদুজ্জামান রিপন। আসলে নির্বাচন আপনি মানে রতন উনি খুব রাইটলি বলেছেন, সেটা হচ্ছে যে আপনার অভ্যুত্থানের পরবর্তী কি অভ্যুত্থান আসলেই তো নিয়ম নীতি মেনে চলেন, এটা সত্য। তাহলে তো একটা সরকার কীভাবে বিদায় নিতে হতো না, তাই না? জনগণ যে তার প্রধানমন্ত্রীর বিছানায় শুয়ে পাও বসে থাকার কথা না। তো কিন্তু এর পরে তো জিনিসটাকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে, দেশটাকে একটা মানে সুন্দর দিকে দেশটাকে নিয়ে যেতে হবে, এবং সেটার পথটাই হচ্ছে আপনার নির্বাচন। আপনি পাকিস্তান ইতিহাস দেখুন, 69 গণঅভ্যুত্থানের পরে সেখানেও কিন্তু নির্বাচনী 70 সালে নির্বাচনই কিন্তু উত্তর ছিল। সেই 70 নির্বাচনটা আপনার পাকিস্তানি কর্তৃপক্ষ তারা এটাকে প্রপারলি মেনটেন করে না অথবা অনুসরণ করে নাই, যার জন্য মুক্তিযুদ্ধ, বাংলাদেশ সৃষ্টি, এত কিছু, এবং এত কিছুর পরে পাকিস্তান আজও শিক্ষা গ্রহণ করে নাই, আজও না কিন্তু। আচ্ছা, আপনি আসেন যে আমাদের একেবারে দক্ষিণ এশীয় একটা দেশ শ্রীলঙ্কা, ওখানেও প্রেসিডেন্টের প্রাসাদ জনগণ অকুপাই করলো। তো সেখানে একটা অভ্যুত্থান হলো, প্রেসিডেন্ট বাংলাদেশের মধ্যে পালিয়ে গেল, হেড অফ দ্য গভর্নমেন্ট পালিয়ে গেল। সেই দেশটা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আমাদেরকে তারা ধার নিয়েছিল $1 মিলিয়ন, সেটাও শোধ করে দিয়েছে, তাদের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। ওখানে একটা লেফট গভর্নমেন্ট মানে ক্ষমতা এসেছে। অর্থাৎ জনগণের উইলি যে সুপ্রিম, এটা কোনো দেশ ঠিক করে দিচ্ছে না। ইন্ডিয়া বা অন্য কোনো দেশ বলছে না যে এখানে একটা তাদের মতো সরকার হবে। ওখানকার জনগণ একটা বামপন্থী সরকারকে বেছে নিতে, বামপন্থী সরকার ক্ষমতা এসেছে। তো এখন কথা হচ্ছে নির্বাচনই তো সলিউশন, নির্বাচন ছাড়া তো অন্য কোনো ব্যবস্থা নাই। আর যারা নতুন বন্দোবস্ত বলে বলছে, তাদের বন্দোবস্তটাকে এটাই তো বুঝতেছি না আমরা। সেই বন্দোবস্তের কথা তো তারা বলছে না। তাদের যে নতুন বন্দোবস্তটা কি, এটা নিউ অর্ডার। সেই নিউ অর্ডার ইন পলিটিক্স, নিউ অর্ডার ইন সোসাইটি, নিউ অর্ডার ইন ইকোনমিক ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্যাট? কোনোটাই কিন্তু আপনার মানে বলা নেই। তো এই ধোঁয়াশার মধ্যে তো জাতি দীর্ঘদিন থাকতে পারবে না। আমি এই সরকার তো সংস্কারে শটাও মানে শুরু করেনি। যেমন ধরুন পুলিশ, এই যে উনি বেনজির উদাহরণ টানলেন, বেনজির এত সয়ন সম্পদ। আরেকটা কথা, বজ্র আটুনি ফসকা গেরো বলে আমরা একটা প্রবাদ শুনতাম। ঘটনাটা সেরকম। আজকের পত্রিকায় দেখলাম বেনজিরের ব্যাপারে রেড অ্যালার্ট জারি হয়েছে এতদিন পরে। এরপরে আপনি এর আগে কিছুদিন আগে খবর দেখছেন, বিভিন্ন লোকের দেশ থেকে নিষেধাজ্ঞা। যে সমস্ত মক্কেলরা মানে আওয়ামী লুটেরারা, ক্রিমিনালগুলো যখন দেশ ছেড়ে চলে গেছে, অন্য দেশে আরাম আয়েসে আছে, তাদের বেলায় বলা হচ্ছে যে অমুকের দেশ থেকে নিষেধ। এগুলো কি, এটাকে আয়রনি বলবো নাকি ফাজলামি বলবো না কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না। গভর্নমেন্ট জানে, গোয়েন্দা সংস্থা জানে যে তারা দেশে নাই। তাদের গতিবিধিও পত্রপত্রিকায় আসতেছে। এই গত কয়েকদিন আগে 4 জন আওয়ামী লীগের পতিত সরকারের 4 জন মন্ত্রী, তারা আপনার মানে একটা বিয়ের অনুষ্ঠানে ছিল। এখন যদি বলেন ওদের দেশ থেকে সো এগুলো না করে, যেটা একজন পুলিশের আয়, সরকারি কর্মকর্তা, ডিসি মানে সোজাকতা বিসিএস অফিসার অ্যান্ড আদার্স মানে প্রশাসনে যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাদেরকে প্রতি বছর আপনার জবাবদিহিতার মধ্যে আনতে, তারা তাদের আয়ের বিষয়টা সরকারকে জানাতে হবে। এটা তারা জানাতে চাচ্ছে না, বিগত আমলে জানাতে চাচ্ছে না। তাদের অডাসিটিটা এমন যে তারা এগুলো জানাবে না। তো এই যে কম্পালশন মধ্যে আনা যে তোমাকে জানাতে হবে, এইটার জন্য কি বিএনপির সাথে, জামাতের সাথে, কি বলে আপনার জোনায়েদ সাকির দল, গণসংহতি এবং অন্যদের সাথে বসার দরকার আছে? কোনো বসার দরকার নেই। আসলে আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সংস্কার সরকার আদৌ করতে চায় নাকি, সেটাতে $1 মিলিয়ন কোশ্চেন। ধন্যবাদ আপনার 3 জনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।